হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অ্যাসিড এবং ক্ষারকের ভৌত ধর্ম, বিভিন্ন প্রকার নির্দেশক এবং আম্লিক এবং ক্ষারীয় মাধ্যমে এদের আচরণ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজ আমরা যে বিষয়গুলি সম্পর্কে জানব সেগুলি হলো অ্যাসিডের রাসায়নিক ধর্ম, অ্যাসিডের সংজ্ঞা, ক্ষারক এবং ক্ষারের রাসায়নিক ধর্ম, ক্ষারক এবং ক্ষারের সংজ্ঞা। তাছাড়া আমরা আরও একটা বিষয় জানার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার বা ক্ষারক সেটা কতটা শক্তিশালী তা পিএইচ স্কেলের সাথে আমরা জানতে চেষ্টা করব। তোমরা প্রথম অধ্যায়ে ইতিমধ্যেই জেনেছ যে অ্যাসিড এবং ক্ষারকের পারস্পরিক বিক্রিয়ায় লবণ এবং জল তৈরি হয়, যা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন নামে পরিচিত। সেখানে কি হয় না, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে শুধুমাত্র লবণ এবং জল তৈরি হয়, সাথে কিছুটা তাপ উৎপন্ন হয়। যেমন মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন কষ্টিক সোডার সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম ক্লোরাইড লবণ এবং জল তৈরি হয় এবং সাথে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। এখানে অ্যাসিডে উপস্থিত যে হাইড্রোজেন আয়ন এবং ক্ষারকে উপস্থিত যে হাইড্রোক্সিল আয়ন সেগুলি একত্রিত হয়ে জল গঠন করে, আর অবশিষ্ট ক্যাটায়ন আর অ্যানায়ন সেগুলি মিলিত হয়ে লবণ তৈরি করে। একটা কথা অবশ্যই মনে রাখবে যে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন সবসময়ই তাপ উৎপাদক হয়ে থাকে। এবারে আমরা জানব যে ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে এবং অধাতব অক্সাইডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় কি ঘটে। তোমরা ফার্স্ট চ্যাপ্টারে সেটাও জেনেছ যে ধাতব অক্সাইডগুলি সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়, তবে কিছু কিছু ধাতব অক্সাইড যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, এই ধাতব অক্সাইডগুলি কিন্তু উভধর্মী প্রকৃতির হয়ে থাকে। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, এই অক্সাইডগুলি ধাতব অক্সাইডের ধর্ম এবং অধাতব অক্সাইডের ধর্ম দুটোকেই প্রতিফলিত করে। মনে রাখবে যে সাধারণত ধাতব অক্সাইডগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। তো এই বিক্রিয়াও কিন্তু এক ধরনের প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, কেননা এখানেও নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মতোই শুধুমাত্র লবণ এবং জল তৈরি হয়। যেমন কপার অক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন সবুজাভ নীল বর্ণের কপার ক্লোরাইড তৈরি হয়, সাথে জল তৈরি হয়। জিঙ্ক অক্সাইড যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন সাদা রঙের জিঙ্ক সালফেট এবং জল তৈরি হয়। সুতরাং এই বিক্রিয়াগুলিও এক বিশেষ ধরনের প্রশমন বিক্রিয়া হিসেবে আমরা জানি। আবার আমরা জানি যে অধাতব অক্সাইডগুলি সাধারণত আম্লিক প্রকৃতির হয়, কেননা অধাতব অক্সাইডগুলি যখন জলের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিড উৎপন্ন করে। সেটা তোমরা গত চ্যাপ্টারে ইতিমধ্যেই জেনে গেছ। তবে মনে রাখবে যে কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই সকল অধাতব অক্সাইডগুলি কিন্তু প্রশম প্রকৃতির হয়ে থাকে। এই প্রশম অক্সাইডগুলি ক্ষারকের সাথে কোনো রকম বিক্রিয়া করে না, সেটা তোমরা অবশ্যই মনে রাখবে। কিন্তু এই যে আম্লিক প্রকৃতির অধাতব অক্সাইডগুলি সেগুলি কিন্তু ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। যেমন কার্বন ডাইঅক্সাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম কার্বনেট লবণ এবং জল তৈরি করে। একইভাবে সালফার ডাইঅক্সাইড সে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু পটাশিয়াম সালফেট লবণ এবং জল তৈরি করে। সুতরাং আমরা সেই জায়গাটা দেখলাম যে অধাতব অক্সাইডগুলি যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন লবণ এবং জল তৈরি করে। লাস্ট ক্লাসে আমরা আরও দেখেছি যে ধাতুর সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে তখন সর্বদাই একটি গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটা কী ছিল না, সেই গ্যাসটা ছিল হাইড্রোজেন। সেটা আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়ার পর সেটা যে পপ সাউন্ড করে জ্বলে উঠেছিল সেটা আমরা গত ক্লাসে দেখেছি। এর থেকে আমরা কি বলতে পারি
না এর থেকে আমরা বলতে পারি যে সকল অ্যাসিডের মধ্যেই হাইড্রোজেন আছে। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে হাইড্রোজেনযুক্ত সকল যৌগই অ্যাসিড? এই প্রশ্নের উত্তর যদি আমাদের ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের আয়নীয় তত্ত্ব অনুযায়ী বিজ্ঞানী আরহেনিয়াসের দেওয়া সংজ্ঞাটা জানতে হবে। সেই সংজ্ঞাটা কি ছিল না, সে আরহেনিয়াসের মত অনুযায়ী যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন তৈরি করে, অবশ্য হাইড্রোজেন আয়ন যখন জলে দ্রবীভূত হয় সেটা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়, সে সকল সাবস্টেন্সকে আমরা বলবো কি অ্যাসিড। তাহলে আমরা যদি তার ডিসোসিয়েশনটা যদি একটু দেখি তাহলে দেখব যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয় তখন হাইড্রোনিয়াম আয়নের সাথে ক্লোরাইড আয়ন দেয়। নাইট্রিক অ্যাসিড হাইড্রোনিয়াম আয়নের সাথে নাইট্রেট আয়ন প্রদান করে। সালফিউরিক অ্যাসিড হাইড্রোনিয়াম আয়নের সাথে সালফেট আয়ন দেয় এবং অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোনিয়াম আয়নের সাথে অ্যাসিটেট আয়ন দেয়। তাহলে এই যে হাইড্রোজেন আয়ন বা আমরা বলছি কি হাইড্রোনিয়াম আয়ন, সেই হাইড্রোনিয়াম আয়ন অ্যাসিডগুলি যখন জলে দ্রবীভূত হয় তখন অবশ্যই তৈরি করবে। পরীক্ষা করে কি দেখা গেছে না, পরীক্ষা করে দেখা গেছে যে কেবলমাত্র আম্লিক প্রকৃতির যে যৌগগুলি সেগুলি জলীয় দ্রবণে সাধারণত হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। তবে আয়নীয় প্রকৃতির যে লবণগুলি সেগুলি কিন্তু হাইড্রোজেন আয়ন নাও তৈরি করতে পারে, সে জায়গাটা অবশ্যই তোমরা মনে রাখবে। তবে আবার আরেকটা জিনিস মনে রাখবে যে হাইড্রোজেনযুক্ত যে সমযোজী যৌগগুলি যেমন জল, অ্যামোনিয়া, গ্লুকোজ, এই সমস্ত যৌগগুলি কিন্তু জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে না। আর যেহেতু হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে উৎপন্ন করতে পারে না, তাই আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী আমরা এই সকল যৌগগুলিকে অ্যাসিড বলতে পারি না। তাহলে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি না, অ্যাসিড মাত্রই হাইড্রোজেনযুক্ত যৌগ, কিন্তু সব হাইড্রোজেনযুক্ত যৌগই অ্যাসিড নয়। এখানে একটা কথা মনে রাখবে যে জলীয় দ্রবণে আয়নিত হয় বলেই অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। একটা পরীক্ষার সাহায্যে বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝা যায় যে ব্যাটারি, বাল্ব এবং সুইচযুক্ত করে দুটি প্যারেক বিকারে রাখা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে যদি আমরা ডুবিয়ে রাখি তাহলে দেখা যায় যে সুইচ অন করার সাথে সাথে বাল্বটি জ্বলে উঠেছে। তার কারণ কি না, তার কারণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে বিয়োজিত হয়ে হাইড্রোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন তৈরি করে, আর এই আয়নগুলি তড়িৎ পরিবহন করে এবং যার ফলে বাল্বটি জ্বলে ওঠে। ঠিক এই পরীক্ষাটাই যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে গ্লুকোজ বা অ্যালকোহল এদের দ্রবণ নিয়ে করি তাহলে দেখা যাবে বাল্বটি জ্বলছে না, যা প্রমাণ করে যে সব হাইড্রোজেন ঘটিত যৌগই বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে না, আর দ্রবণে আয়ন না থাকার কারণেই বাল্বটিও জ্বলে ওঠেনি। মনে রাখবে যে অ্যাসিডের জলীয় দ্রবণের মতোই ক্ষারকের জলীয় দ্রবণও কিন্তু তড়িৎ পরিবহন করে। কারণ কি না, ক্ষারকও জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। আর এই আয়নগুলি জলীয় দ্রবণে উপস্থিত থাকে বলেই সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণও তড়িৎ পরিবহন করতে পারে। তবে একটা কথা মনে রাখবে যে জলের অনুপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সেটা কিন্তু হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে না, যার ফলে কি হয়, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। আর অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না বলেই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নীল লিটমাসকে কিন্তু লাল বর্ণে পরিণত করতে পারে না। আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে অ্যাসিডের জলীয় দ্রবণ বা অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। তো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেহেতু নীল লিটমাসকে লাল করতে পারেনি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আম্লিক ধর্ম প্রদর্শন করছে না।
তবে খেয়াল রাখবে লিটমাস পেপারটা যদি আর্দ্র হয়, মানে সামান্য ভেজানো হয়, জলে ভেজানো হয়, তখন কিন্তু নীল লিটমাস কাগজ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সংস্পর্শে এলে লাল বর্ণে পরিণত হয়ে যাবে। এর থেকে আমরা কি বলতে পারি? না, আমরা বলতে পারি যে শুষ্ক HCl গ্যাস অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না, কিন্তু HCl গ্যাস যখন আর্দ্র লিটমাস কাগজের সংস্পর্শে আসে তখন সেটা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। একটা কথা মনে রাখবে যে অ্যাসিড এবং ক্ষারকের জলে দ্রবীভূত হওয়ার যে প্রক্রিয়াটি, এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া, সেটা অ্যাসিড হোক বা ক্ষার হোক। জলে দ্রবীভূত হলে পরেই সেখানে তাপ উৎপন্ন হবে, কোথাও কিছুটা অল্প, কোথাও অনেক অনেক বেশি। আর এই কারণেই গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যখন লঘু করা হয় বা সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু জলীয় দ্রবণ যখন প্রস্তুত করা হয়, তখন কিন্তু জলের মধ্যে ধীরে ধীরে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড পেলেট যোগ করে ক্রমাগত নাড়তে হবে। এর ফলে কি হবে না, এর ফলে যে তাপ উৎপন্ন হবে সে তাপ পুরো জলের মধ্যে ছড়িয়ে পড়বে। কিন্তু যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল যোগ করতে থাকি, তাহলে কি হবে, যে তাপ এত বেশি উৎপন্ন হবে, সেই উৎপন্ন তাপের প্রভাবে যে কাচের পাত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে লঘু করার কাজটা আমরা করছিলাম, সেই কাচের পাত্র ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেই কারণে সাজেস্ট করা হয় যে যখন গাঢ় অ্যাসিডকে লঘু করবে তখন অবশ্যই জলের মধ্যে অ্যাসিড মিশিয়ে তাকে ক্রমাগত নাড়তে থাকবে। অ্যাসিডের মধ্যে জল মেশালে চলবে না, সে জায়গাটা অবশ্যই তোমরা মনে রাখবে। এখানে কি হয় যে জলের মধ্যে যদি অ্যাসিড বা ক্ষারক মেশানো হয়, তাহলে দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোক্সিল আয়নের গাঢ়ত্ব প্রতি একক আয়তনে হ্রাস পায়। আর এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি লঘুকরণ প্রক্রিয়া। আর এইভাবে যে অ্যাসিডগুলি আমরা তৈরি করছি বা যে ক্ষারটা তৈরি করছি তাকে বলা হবে কি লঘু অ্যাসিড বা লঘু ক্ষারক। এখানে আরেকটা কথা তোমাদের মনে রাখবে যে সব ক্ষারক কিন্তু জলে দ্রবীভূত হয় না। যেমন জিঙ্ক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, কপার অক্সাইড, এই সমস্ত ক্ষারকগুলি জলে দ্রবীভূত হয় না। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এদের মতো কিছু কিছু ক্ষারক জলে দ্রবীভূত হয়। আর এই সকল ক্ষারকগুলিকে, অর্থাৎ যে ক্ষারকগুলি জলে দ্রবীভূত হয়, তাদেরকে আমরা বলছি কি ক্ষার বা অ্যালকালি। তাহলে এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। তাহলে আমরা উপরের এই যে সব আলোচনা, সেই আলোচনাগুলি থেকে আমরা কি কি জিনিস জানতে পারি না, আমরা জানতে পারি যে যেসব যৌগ সাধারণত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কেবলমাত্র লবণীয় জল তৈরি করে, তাদেরকে বলা হয় ক্ষারক। আবার আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী আমরা কি জেনেছি না, যে সকল যৌগ সাধারণত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হয় ক্ষারক। মনে রাখবে যে যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। এবারে আমরা শিখব কোনো অ্যাসিড বা ক্ষারক কতটা শক্তিশালী তা কিভাবে নির্ণয় করা যায়। আমরা ইতিমধ্যেই জেনেছি যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব যত বেশি হয়, সে দ্রবণ তত বেশি আম্লিক ধর্ম প্রদর্শন করে। কোনো দ্রবণের যে এই যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব বা হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব, সেটাকে প্রকাশ করার জন্য জার্মান বিজ্ঞানী সোরেনসেন একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন, যাকে আমরা বলছি পিএইচ। এর অর্থ কি না, এর অর্থ হলো পটেন্স অফ হাইড্রোজেন। যেখানে জার্মান শব্দ পটেন্স, সেটার মিনিং হচ্ছে কি পাওয়ার বা ক্ষমতা। তো পিএইচ কি
পিএইচ আসলে কোনো জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বকে নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাঁড়ায় যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে, যেখানে বিধান বা বেজ যেটা আমরা বলছি সেটা বেজ 10, তাকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। দ্যাট ইজ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে আজ আমরা একে একে যে বিষয়গুলি সম্পর্কে জানলাম সেগুলি হলো অ্যাসিডের রাসায়নিক ধর্ম, অ্যাসিডের সংজ্ঞা, ক্ষারকের রাসায়নিক ধর্ম, ক্ষারকের এবং ক্ষারের সংজ্ঞা, কোনো অ্যাসিড বা ক্ষারক কতটা শক্তিশালী তার প্রাথমিক ধারণা। তো আজকের আলোচনা থেকে তোমরা বাড়িতে গিয়ে যে কাজগুলি করবে সেগুলি হচ্ছে কি, যে প্রথমত গাঢ় অ্যাসিডকে লঘু করার সময় জলে অ্যাসিড যোগ করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু জলকে অ্যাসিডে নয়। কেন? সেটা তোমরা তৈরি করবে। তাছাড়া হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস শুষ্ক লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন করতে পারে না, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা আর্দ্র হাইড্রোজেন ক্লোরাইড নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। কেন? সেটা ব্যাখ্যা করো। তো আমরা আগামী ক্লাসে এই পিএইচ সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করব এবং লবণ নিয়ে আমরা কিছু আলোচনা করব।